আমরা এখন জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় তথা মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি নিয়ে আলোচনা শুরু করব। এইখানে আমরা মেনলি কয়েকটা প্রতিরক্ষা স্তর অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষার স্তরগুলা কোন কোন অংশ আমাদের দেহের জড়িত এগুলা নিয়ে খুব ডিটেলসে জানবো। অ্যাট দ্য সেম টাইম অ্যান্টিবডি, ভ্যাকসিনেশন বা আমাদের টোটাল প্রতিরক্ষা সিস্টেম নিয়ে আসলে আমরা আলোচনা করব। আশা করি জিনিসটা আমরা বেশ ইজিভাবে, চ্যাপ্টারটা খুব বেশি বড় না, সো আমরা খুব শর্টের মাধ্যমে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গায় মার্ক করব এবং সেই জায়গা থেকে আসলে আমাদের কমন পড়বে, এর বাইরে আমরা না পড়ারই চেষ্টা করব, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত না আমাদের দাগানো জায়গাগুলো তোমাদের সম্পূর্ণ আয়ত্তে এসে যাচ্ছে। এখন দেখো, ইমিউনিটি যেটাকে বলা হচ্ছে, এখন এই ইমিউনিটিটা যে জটিল তন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেটাকে ইমিউন তন্ত্র বলে। আর আমাদের ইমিউনিটি যদি কখনো দুর্বল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে সবল করে তোলা হয়। টিকা বা ভ্যাকসিন নিয়ে আমরা পরবর্তী সময়ে আরও ডিটেলসে জানব। ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকার যে ছকটা এখানে, এটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আসলে আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে কি, আমি কয়েকটা জায়গা তোমাদের উল্লেখ করে দেব যে জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এবং যে জায়গাগুলো তোমার নর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ের থ্রুতে মনে রাখতে পারো। আমি যে জায়গাগুলো বলবো আশা করি এগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন পড়বে না, তারপরও মনে থাকবে, কিন্তু বাকি জায়গাগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। এইখানে দেখো যে কোষগুলো আছে, প্রথম যে 5টা এটা কিন্তু আমাদের WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার 5টা প্রকারভেদ মাত্র। এখন যেহেতু WBC বা হোয়াইট ব্লাড সেল তোমার আসলে আমাদের প্রতিরক্ষায় ভূমিকা পালন করে, তাহলে 5টা তো থাকবে, খুব স্বাভাবিক। এখন আমাদের WBC যে 5টা প্রকারভেদ তার মধ্যে থেকে শুধুমাত্র লিম্ফোসাইট বাদে বাকি 4টাই অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে এবং লিম্ফোসাইটটা শুধুমাত্র ভ্রূণীয় স্টেম কোষ। তাহলে একটু খেয়াল রাখবা যে লিম্ফোসাইট ভ্রূণীয় স্টেম কোষ, বাকি 4টা অস্থিমজ্জা থেকে। মাঝখানে কয়েকটা দেখো তোমার উৎপত্তি স্থল দেওয়া নেই, খুবই ভালো আমাদের জন্য। এখন তোমরা আশা করি জানো যে আমাদের যে লসিকা তৈরি হয়, আমাদের দেহে যে লসিকা থাকে, এটা মূলত আমাদের প্লাজমারই অংশ, অর্থাৎ আমাদের রক্তের যে রক্তরস বা প্লাজমা আছে সেটা থেকেই মূলত লসিকা তৈরি হয়। তাহলে এই প্লাজমা কোষগুলা, আমাদের যে প্লাজমা যে কোষগুলো আছে, এগুলো লসিকা গ্রন্থিতেই পাওয়া যাবে। লসিকা গ্রন্থিতে উল্লেখ আছে উৎপত্তি স্থলে, এর পাশে আমরা যে লসিকা গ্রন্থি যেখানে পাই অর্থাৎ প্লিহা, টনসিলো, অ্যাডেনয়েড, শুধুমাত্র অ্যাডেনয়েডটা নাই, অ্যাডেনয়েডের বদলে মনে করো লসিকা গ্রন্থি ডিরেক্টলি লেখা আছে। তাহলে দেখো প্লিহা, টনসিল এবং লসিকা গ্রন্থি, সেখানে প্লাজমা কোষ পাওয়া যায়। তোমরা যদি লসিকা অংশটা ভালোভাবে পড়ে আসে থাকো তাহলে আশা করি এটা প্রবলেম হবে না মনে রাখতে। এরপর দেখো ম্যাক্রোফেজ আর মাস্ট কোষ, দুইটাতেই মদে শুরু এবং এই দুইটাই সমস্ত টিস্যু এবং অঙ্গ থেকে উৎপত্তি লাভ করে। এখন দেখো, আমরা জানি যে আমাদের যে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হয় আমাদের দেহে, এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া 2টা কোষের দ্বারা হয়, অর্থাৎ শ্বেত রক্তকণিকা 2টা প্রকারভেদ দ্বারা হয়, সেটা হচ্ছে মোনোসাইট এবং নিউট্রোফিল। এখন সেই কথাটাই কিন্তু এখানে বলা আছে, বাট 3টা পয়েন্টে। কেননা মোনোসাইটের রূপান্তরিত অর্থাৎ প্রতিফলিত রূপান্তরিত একটা রূপ হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে দেখো 3টা জায়গায়, অর্থাৎ নিউট্রোফিল যেটা আছে সেটা ফ্যাগোসাইটোসিস হয়, আবার মোনোসাইটে যেহেতু রূপান্তরিত রূপ ম্যাক্রোফেজ, তাহলে ম্যাক্রোফেজেও দেখো তোমার ফ্যাগোসাইটোসিস হচ্ছে। আর এই কথাটাই জাস্ট বলা যে ম্যাক্রোফেজের অনুরূপ হচ্ছে তোমার মোনোসাইট, এখানে দেখো ম্যাক্রোফেজের অনুরূপ। তাহলে দেখো আমরা 3টা মেজর পয়েন্ট জেনে গেলাম। এরপরে দেখো বেসোফিল। বেসোফিলের কাজ আমরা আশা করি জানি যে হিস্টামিন ক্ষরণ করা বা অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করা, মানে প্রদাহের চারপাশে। এখন খেয়াল রাখবা যে বেসোফিল আর যে মাস্ট কোষ, এই দুইটারই কিন্তু কাজ সেম, একদম হুবহু। দেখো এখানে হুবহু কথাটা সেম আছে, এটা খেয়াল রাখবো আমরা। এরপর দেখো ইওসিনোফিল। ইওসিনোফিলের কাজ কি ছিল? বিভিন্ন ধরনের বহুকোষী তোমার অ্যান্টিবডি ধ্বংস করা বা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করা, সেই কথাটা বলা আছে এখানে যে বহুকোষী জীবাণু ধ্বংস করা। এর বাইরে আর একটা এক্সট্রা তথ্য আছে, তোমাদের মুখস্থ রাখতে হবে। এর বাইরে দেখো লিম্ফোসাইট বিভিন্ন ইমিউন সারা শনাক্তকারী কোষ হিসেবে কাজ করে। এই তথ্যগুলো আসলে কষ্ট করে তোমাদের মুখস্থ করতে হবে। এইখানে একটা জিনিস তোমাদের একটু খেয়াল করাই দিই যে তোমরা অনেক সময় সাইটোটক্সিক টি কোষ এবং এনকে কোষ তথা ন্যাচারাল কিলার কোষ, এই দুইটার কাজটাকে কনফিউজিং একটা জায়গায় নিয়ে চলে যাবা। কেননা সাইটোটক্সিক টি কোষ মূলত তোমার টার্গেট কোষের কোষঝিল্লিতে যুক্ত হয়ে সেটাকে ডিরেক্টলি ধ্বংস করে,
কিন্তু এনকে কোষ ভাইরাস জনিত বা তোমার ক্যান্সার জনিত যে কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করতেছে। ধ্বংসাত্মক কাজ দুইটাই করতেছে, কিন্তু কোনটা এক্স্যাক্টলি কি করতেছে এটা তোমাদের খেয়াল থাকবে না। সো ইজি পদ্ধতি হচ্ছে এনকে লাস্টে কে, সো কে থেকে ক্যান্সার মনে রাখবা, ক্যান্সার কোষকে ধ্বংসপ্রাপ্ত করতেছে, এবং বাকি থাকলো কি যে প্লাজমা মানে বিভিন্ন কোষের ঝিল্লিতে যুক্ত হয়ে তোমার সাইটোটক্সিক টি কোষ সেটাকে ধ্বংসপ্রাপ্ত করতেছে। বাকি যে পয়েন্টগুলো আছে অবশ্যই তোমরা অনেক গুরুত্বের সাথেই দেখবা, কেননা এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। মানবদের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রধানত 3টা স্তরে বিভক্ত করা যায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আশা করি বেশ স্বাভাবিক। এখন এই প্রথম যে প্রতিরক্ষা স্তর বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটার ক্ষেত্রে যে বক্সে যে তথ্যগুলো আছে এগুলো বেশ ইম্পর্ট্যান্ট, যে প্রথম আর দ্বিতীয় এটা নন স্পেসিফিক এবং সহজাত, এবং তৃতীয়টা হচ্ছে অর্জিত এবং স্পেসিফিক। আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে আর আশা করি মুখস্থ করার প্রয়োজন পড়বে না। দেখো, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট এবং নন স্পেসিফিক মানে অনির্দিষ্ট। তাহলে দেখো, যদি কোনো একটা প্রতিরক্ষা স্তর নির্দিষ্টভাবে কোনো একটা বস্তুকে বাধা দেয় তাহলে সেটা বলতে পারি আমরা স্পেসিফিক। কিন্তু যদি সব ধরনের বহিরাগত বস্তুকে যদি বাধা দেয় কোনো প্রতিরক্ষা স্তর, সেটাকে আমরা বলছি নন স্পেসিফিক। এটাই হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এবং এই স্তরগুলো আমাদের জন্ম থেকেই থাকে। তাহলে এটাকে আমরা বলতেছি সহজাত, অর্থাৎ জন্মের পরের থেকে এটা আমাদের শরীরে বিদ্যমান। কিন্তু যদি আমরা কোনো একটা প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে অর্জন করি বিভিন্ন পরিবেশের কারণে, সেটাকে অর্জিত বলা হচ্ছে, এবং সেটা মূলত তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়ে। আমরা ডিটেলস আরও জানতে পারবো। প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর দুইটার সাথেই কিন্তু রাসায়নিক ব্যবস্থার একটা রিলেশন আছে। কিন্তু প্রথম যে প্রতিরক্ষা স্তর সেটার সাথে রিলেশন কাদের, যেরকম ত্বক আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর, তাহলে এটা কিন্তু অনেকটা ভৌত যে বাহ্যিক তলীয় মানে ভৌত গঠন বা বাহ্যিক তলীয় একটা বিষয়। সেই কথাটা যে বলা হয়েছে যে গাঠনিক বাহ্যিক তলীয়, এবং এখানে দেখো যে ভৌত বাহ্যিক তলীয় বলা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো। আর দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তর এটা রাসায়নিকের সাথে কোষও রিলেটেড থাকে, সেই কথাটা জাস্ট এখানে বলা। এখন দেখো, আমরা যদি নন স্পেসিফিক বুঝে থাকি তাহলে আর এই লাইনটা আমাদের মার্ক করার প্রয়োজন নেই প্রথম প্রতিরক্ষা স্তরে। এখন প্রথম প্রতিরক্ষা স্তরেরও সবার প্রথমের যে ধাপ সেটা হচ্ছে ত্বক। আমাদের ত্বকের জন্য 4টা পয়েন্ট দেওয়া আছে তোমাদের এখানে। এটা ডেডলি ইম্পর্টেন্ট না, বাট তারপরেও আমরা মনে রাখার চেষ্টা করব। এইখানে তোমাদের জন্য ডেডলি ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা প্রতিরক্ষা স্তর কি কি অংশ দ্বারা গঠিত। তোমাদের এটা আইডেন্টিফাই করতে পারতে হবে যে ত্বক প্রথম প্রতিরক্ষা স্তরে ছিল। এই হেডিংগুলা খুবই গুরুত্বপূর্ণ, বাকি তথ্যগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এখন দেখো, যে তথ্যগুলো এখানে ত্বকের আন্ডারে দেওয়া এটাও কিন্তু খুব স্বাভাবিক, তোমরা জাস্ট ভিজুয়ালাইজ বা ইমাজিন করে মনে রাখতে পারবা। দেখো, আমাদের ত্বক কেরাটিনময়, বায়ুরোধী এবং জলাভেদ্য। আমাদের ত্বকের মধ্য দিয়ে কখনো কিন্তু বায়ু প্রবেশ করতে পারতেছে না। আমাদের বায়ু প্রবেশের জন্য স্পেসিফিক অঙ্গ আছে বা তন্ত্র আছে। আবার আমাদের ত্বকের মধ্য দিয়ে কিন্তু কখনোই তোমার আসলে জল প্রবেশ করতেছে না বা পানি প্রবেশ করতেছে না। তাহলে কিন্তু আমরা গোসল করতে গেলে একদম ফুলে ফেপে স্পঞ্জের মতো হয়ে যাইতাম, সেটা হচ্ছে না। এরপরে দেখো, আমাদের ত্বক সবসময় প্রতিস্থাপিত হয়। তোমরা সাপের ক্ষেত্রেটা দেখে থাকো, মানুষের ক্ষেত্রে তোমরা নর্মালি এতটা খুব ভালোভাবে দেখো না, তারপরেও যদি কখনো দেখো আমাদের পায়ের চামড়া ওঠা বা আমাদের হাতের তালুর চামড়া ওঠা, এটা কিন্তু যে প্রতিস্থাপন হচ্ছে। তাহলে সেই তথ্যটাও তোমরা এখানে মনে রাখতে পারতেছো। আমাদের ত্বক অ্যাসিডিক হয়, এটাকে আরও স্পেসিফিকলি বলতে গেলে পিএইচ মান 3 থেকে 5 হয়। তোমরা চাইলে পাশে লিখে রাখতে পারো। আমি যে এখন ঘামতেছি, তাহলে দেখো আমাদের ঘাম গ্রন্থি আছে এবং শ্বেত গ্রন্থিও আছে। এটা কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক পদার্থ সৃষ্টি করে, যেটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ত্বকের পরে এখানে দেখো আছে লোম ও সিলিয়া, দুইটাই কিন্তু সেম জিনিসই অনেকটা। এবং সিলিয়া যে শ্বাসনালীতে পাওয়া যায়, এটা কিন্তু আমরা যখন শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় পড়ে আসছি তখন জেনে আসছি। এখানে খেয়াল রাখবা, লোম আর সিলিয়া কিন্তু সেম টাইপ অফ জিনিস এবং এদের কাজটাও অনেকটা সেম। এর বাইরে ভিতরের থেকে কিছু আমাদের পড়ার প্রয়োজন নেই। এরপরে দেখো লালা এবং আমাদের যে চোখের যে পানি বা যেটাকে অশ্রু বলা হচ্ছে, চোখের পানি বা অশ্রু ও লালাতে একটা এনজাইম থাকে, সেটাকে লাইসোজাইম এনজাইম বলে, যেটা এক ধরনের ব্যাকটেরিয়া নাশক। এই লাইসোজাইম এনজাইমটা যে লালা অশ্রুতে থাকে, এটা মনে রাখা বেশ ইম্পর্টেন্ট, এবং আশা করি এটা মুখস্থ করার প্রয়োজন পড়বে না। এর কারণ হচ্ছে লালা থেকে লাইসোজাইম,
দুইটার সাথে শব্দের সাথে কিন্তু বেশ ক্লোজ একটা রিলেশন আছে। এরপরে দেখো আছে সিরুমেন। আমরা আশা করি এটা পূর্বেও পড়ে আসছি যে আমাদের কর্ণকুহর, যেটা মূলত আমাদের বহিকর্ণের অংশ, সেই কর্ণকুহরে একজন হলদে বাদামি রঙের পদার্থ থাকে, যেটাকে আমরা সিরুমেন বলতেছি। খেয়াল রাখবা যে তোমার যে সিরুমেন, এটা আসলে কোথায় পাওয়া যায়? কর্ণকুহরে, এবং এটার রং কি? হলদে বাদামি। এবং এদের কাজ হচ্ছে আমাদের কানে যত ময়লা পদার্থ প্রবেশ করে সেটাকে একত্রিত করে, এটা যেহেতু আঠালো টাইপের পদার্থ, মোম জাতীয় পদার্থ, সেটাকে একত্রিত করে খৈলে পরিণত করে। এরপরে দেখো আমাদের আমাদের যে পাকস্থলীর বা পৌষ্টিকনালীর যে অ্যাসিড আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক কিছু এনজাইম, এটাও কিন্তু আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে। এর বাইরে রেচন জননতন্ত্রের অ্যাসিড, সেটাও কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তরে। তোমরা এই দুইটা অ্যাসিডকেই আসলে বেশি কনফিউশনে পড়ে যাবা। তোমাদেরকে মাথায় এরকম একটা ইমাজিনেশন কাজ করবে যখন প্রশ্ন পাবা যে আচ্ছা, পৌষ্টিকনালীর অ্যাসিড এবং যে রেচন জননতন্ত্রের অ্যাসিড, এটা মেবি সেকেন্ড প্রতিরক্ষা ব্যবস্থার হবে। মোটেই না, এটা প্রথম প্রতিরক্ষা স্তরের। এবং রেচন জননতন্ত্রের অ্যাসিডের ক্ষেত্রে মহিলাদের যে জননাঙ্গ অর্থাৎ যোনিতে মূলত ল্যাকটিক অ্যাসিড থাকে, এবং এই তথ্যটা তোমরা আসলে মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ও আবার জানতে পারবে।